46 পৃষ্ঠা থেকে পড়ানো পরে হয়নি। পড়ানো হয়নি। ও আচ্ছা, এটা সিলেবাসে ছিল না। ও 46 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাদের তো এটা পড়তে হবে। এটা একটু বাকি ছিল আমাদের। এটা শেষ করে আমরা নতুন কিছু একটা শুরু করব। তাহলে তোমরা কি বলছো, এটা স্টার্ট করব? হ্যাঁ। মুনতাহা এবং হচ্ছে তুবা দুজনেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আসো এটা আমরা শুরু করি আজকে মেইনলি। তো আমরা তাপ নিয়ে অনেক কিছু পড়েছি এখন পর্যন্ত, কিভাবে এটা হয় সেটা হয়। আম, আম, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থাতে পরিবর্তন যেটা, সেটা আজকে আমরা মেইনলি শিখবো। ঠিক আছে। তো তাপ গতি বিদ্যা বলতে কি বোঝে? এই তাপ সংক্রান্ত নিয়ে যে বিজ্ঞান বা যে শাখাটা যেখানে তুমি লেখাপড়া করছো এটা নিয়ে, সেটাকে আমি তাপ শক্তি নিয়ে যেখানে লেখাপড়া করি সেটাকে আমি তাপগতিবিদ্যা বলি। অতীতে তাপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তা করেছেন। একসময় মনে করা হতো তাপের হ্রাস বৃদ্ধির কারণ হচ্ছে ক্যালোরিক নামক একটি তরল পদার্থের প্রবাহ, যেটি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আগে মানুষ চিন্তা করত। তবে বিজ্ঞানী রামফোর্ড কামানের নল ফুটো করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ সৃষ্টি করে দেখান, তাপ ক্যালোরিক নামে কোনো তরল নয়, এটি এক ধরনের যান্ত্রিক শক্তি। বর্তমানে ক্যালোরি তত্ত্ব না থাকলেও ক্যালোরি এককটি এখনো রয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে এই এককের একটি রূপ নিয়মিত ব্যবহার করা হয়। হ্যাঁ, তুমি আজকে একটা চিপস খেলা, এটা কত ক্যালোরি, একটা জুস খেয়েছো, এটা কত ক্যালোরি দিচ্ছে তোমাকে, এটা কিন্তু ওখানে লেখা থাকে, মানে শক্তির একটা একক। বিজ্ঞানী জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটি সমানুপাতিক সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং দুটির ভেতর গাণিতিক সম্পর্কটি বের করেন। বিজ্ঞানীরা তখন তাপকেও শক্তির একটি রূপ হিসেবে গ্রহণ করেন। আসলে বিজ্ঞানী জুলের পরীক্ষাটা কি ছিল? খুব সুন্দর একটা পরীক্ষা ছিল। আসলে এটা আমরা একটু দেখি। এই অধ্যায়ে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটি জেনেছি। তোমাদের কি ক্যালোরিমিতির মূলনীতি মনে আছে? ক্যালোরিমিতি কিভাবে মাপা হয়? তাপমাত্রা, আপেক্ষিক তাপ দিয়ে, তাপমাত্রার পরিবর্তন দিয়ে আমি কিউ এর ভ্যালু বের করেছিলাম, মনে আছে এগুলা? কিউ ইকুয়ালস টু এমএস টি2 মাইনাস টি1। তুবা, তোমার মনে আছে না ভুলে গেছো? আচ্ছা, ভুলে গেলেও সমস্যা নাই। তোমাদের নেক্সট ক্লাসের কাজ আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমাদের নেক্সট ক্লাস মনে হয় স্যাটারডে। তো স্যাটারডের মধ্যে তোমাদের কাজ হচ্ছে তাপগতিবিদ্যা যতটুকু পড়েছে, তাপ শক্তি, তাপ, এই পুরো সবগুলো টপিক একবার একটু দেখে আসা। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছে রায়হান। রায়হান, তুমি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা রায়হান, তুমি কি এর আগে ক্লাস করেছো আমাদের সাথে? একটি করেছিলাম ক্লাস, একটি তাই তো তোমাকে দুটো আমার চেনা লাগছে করেছিলাম। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রায়হান, তোমাকে দেখবা মেডিসি থেকে, তুমি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমাকে তাপ শক্তি চ্যাপ্টারের বাকি লেকচার্স গুলোর তোমার লিংক তোমাকে দিয়ে দিবে, ড্রাইভ লিংক। হ্যাঁ, তো তোমারও কাজ হচ্ছে আমাকে এটা দেখে তোমার আইডিয়া নিয়ে আসা, যাতে আমরা নেক্সট ক্লাসে পুরো চ্যাপ্টারটার উপর একটা ওভারভিউ করতে পারি। মনে থাকবে? তিনজনকে আমি বলছি। জি। আচ্ছা, ভেরি গুড। তাহলে সবাই এটা মাথায় রাখো, নোট ডাউন করে রাখো। আমরা সেখান থেকে পড়াশোনা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এটা পড়তে তোমার আগের পড়া লাগবে না। তুমি তুবা মুনতাহার সাথে এখান থেকে জয়েন করতে পারবা, কোনো সমস্যা নাই। তো বিজ্ঞানী জুল হচ্ছে একটা পরীক্ষা করবে, তো আসো সেটা নিয়ে আমরা পড়াশোনা করি। আগের অধ্যায়ে আমরা বিভব শক্তি নির্ণয়ের গাণিতিক রাশিমালা শিখেছিলাম। এই দুটি বিষয়কে একত্র করে বিজ্ঞানী জেমস জুল তার বিখ্যাত পরীক্ষণটি করেছিলেন। এখানে পুলির মাধ্যমে রোলারে পেঁচানো একটি দড়িতে আটকানো ভরটি অভিকর্ষের প্রভাবে নামতে থাকে। এই সময় প্যাচ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে এবং এর সঙ্গে আটকানো একটি চাকাকে ঘোরাতে থাকে। পানিতে ডোবানো চাকাটি পানিকে আলোড়িত উত্তপ্ত করে। একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা যায়। অন্যদিকে ভরটির কতটুকু নিচে নেমেছে, সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটিও বের করা যায়। এভাবে জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটা সম্পর্ক বের করে। আসো দেখি কিরকম জিনিসটা। এই যে আমি একটা ভর, একটা পুলি, মানে যেটা এরকম ঘুরে, এটার মধ্য দিয়ে তুমি নিচে নামতে পারবা, উপরে উঠাতে পারবা, জাস্ট রোলিং করে এভাবে। তো এই পুলির মধ্য দিয়ে একটা সুতায় বেঁধে একটা ভরকে তুমি ঝুলাইয়া দিছো, যেই দড়িটা প্যাচ সহ নাটাইয়ে বাঁধা।
আমরা ঘুড়ি উড়ানোর সময় দেখি আকাশে নাটা ইউজ করা হয় দড়ি পেঁচানো। তো সেই নাটাই আবার কি করতেছে, সে একটা পানির ভিতর নাটায় যুক্ত একটা চাকা আছে। যেহেতু তোমার ভরটা নিচে নামতেছে, নাটাইটা এভাবে ঘুরতেছে না? নাটাই ঘোরার কারণে তোমার চাকাটাও কি হচ্ছে বলো তো, ঘুরতেছে না? চাকাটা ঘোরায়, সেখানে একটা যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়েছে। যান্ত্রিক শক্তির কারণে পানিতে তাপমাত্রার পরিবর্তন দেখা যাবে, সংঘর্ষ হবে, তাপমাত্রা বাড়বে কমবে, বাড়বে অবশ্যই। আবার ভরটা যেহেতু নিচে নামতেছে, ভরটা যখন একটা উচ্চতায় থাকে তখন তার মধ্যে কোন শক্তি থাকে? বিভব শক্তি। এটা কি তোমরা জানো? একটা নির্দিষ্ট উচ্চতায় থাকলে সেখানে বিভব শক্তি থাকে। তো সে যেহেতু নামতেছে, তার বিভব শক্তিরও একটা পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা। কে বলছে? মুনতাহা। বাকিরা দুইজন কথা বলো, রায়হান এবং তুবা, তোমরা কি বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে যান্ত্রিক শক্তির সাথে আমি নরমালি বলতে পারি যান্ত্রিক শক্তির সাথে আমি এখানে একটা কিসের সম্পর্ক দেখতে পাচ্ছি? আমি এখানে তাপমাত্রার একটা রিলেশন দেখতে পাচ্ছি। আসো কিভাবে সে সেটা করেছে। তোমরা জানো পানির আপেক্ষিক তাপ 4200 মানে 4200 জুল পার কেজি পার কেলভিন। এখান থেকে বুঝতে পারছো জুল তার পরীক্ষায় 1 কেজি পানির উপর 4200 জুল কাজ করে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে পেরেছিলেন। আপেক্ষিক তাপ মানে কি আমরা কিন্তু জানি। কেউ কি আমাকে বলতে পারবে আপেক্ষিক তাপ মানে কি? যে তাপ প্রয়োগ করে তোমার 1 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পর্যন্ত বাড়ানো যায়, তাই না? সেটাকে কিন্তু আমরা আপেক্ষিক তাপ বলেছি। তার মানে পানি যদি 1 কেজি নাও, তার তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াতে চাও, তাহলে তাকে কতটুকু হিট দিতে হয়? 4200। এটাই একটা রিলেশন। তাহলে কি হলো দেখো, একটা যান্ত্রিক কাজের কারণে চাকা ঘুরতেছে, যার কারণে থার্মোমিটার দিয়ে তুমি পানির তাপমাত্রা চেক করবে, চাকা অনেকক্ষণ ঘোরার কারণে পানিতে একটা তাপের সৃষ্টি হবে, আলোড়ন সৃষ্টি হবে। ঠিক আছে তো? এটি জুলের একটা বিখ্যাত পরীক্ষা। আসলে এটা এখান থেকে আমরা একটু বোঝা ট্রাই করি। জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতর 310 কেলভিন তাপমাত্রায় 100 গ্রাম পানি ছিল। এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে, মানে T2 কত হবে? তো ফার্স্টে হচ্ছে যে বস্তুটা ভর, সেটার কিন্তু একটা উচ্চতা আছে, তাই না? কতটুকু উচ্চতা নেমেছে বা কতটুকু আছে, এটার উপর ভিত্তি করে তার বিভব শক্তি মাপা হয়। বিভব শক্তিকে যদি আমি বলি, তাহলে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mgh। এম হচ্ছে তার মাস, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে তার উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা, যেটাই বলো, mgh। আবার তুমি জানো কোন একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তনের কারণে কতটুকু হিট হয়েছে, সেটার ফর্মুলা কিন্তু তোমরা শিখেছো। মুনতাহা তুবার জানার কথা, সেটা হচ্ছে Q ইকুয়ালস টু ms ডেল টি বা T2 মাইনাস T1। তোমাদের কি মনে আছে? জি ম্যাম। এখানে বললো তো আমাকে, কিউ দিয়ে কি বুঝাচ্ছি মুনতাহা? কিউ দিয়ে কি প্রকাশ করা হয়? তাপমাত্রা। তাপ শক্তি, নট তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু T2 T1 এগুলা। তাপ শক্তিটা মেজার করা হয়, যেটার একক হচ্ছে জুল। তুবা আমাকে বলো এস দিয়ে কি বোঝানো হয়? আপেক্ষিক তাপ। ভেরি গুড, আপেক্ষিক তাপ। তাহলে দেখো মুনতাহা, তোমাকে আমি বলেছি কিউ দিয়ে কি বোঝানো হয়, এটা একটা তাপ শক্তি। তাহলে শক্তির একক কিন্তু জুল। আবার এটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তির এককও কিন্তু জুল। তারা কিন্তু প্রায় সেম রাশি, বুঝতে পারছো? জি মিস। এটাই জুল ব্যবহার করছে। তো জুল কি বলছে? জুল বলছে দেখেন আপনার বিভব শক্তি কত হ্রাস পেয়েছে, এই পরিমাণ হ্রাস পেয়েছে, কারণ সে নেমে গেছে। তাই মনে রাখবে, তুমি যত উপরে থাকবে তোমার বিভব শক্তি তত বেশি থাকে, তুমি নিচে নামতে থাকলে বিভব শক্তি কমে যায়। এখন বিভব শক্তি যতটুকু কমেছে সেটা তো আর ধ্বংস হয়ে যায় না, সেটা কনভার্ট হয়। সেটা কোথায় কনভার্ট হয়?
ওই যে তোমার হ্রাস পাইছে যতটুকু সেটাই তোমার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, চাকাটা ঘুরছে, পানি আলোড়িত হয়েছে। কতটুকু শক্তি সেখানে রাখছে Q equals to ms del T। তার মানে আমি বলতে পারি অ্যাকর্ডিং টু শক্তি সংরক্ষণশীলতা নীতি, শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে যায়। তাহলে E যেটা কমে গেছে সেটাই আসলে Q হয়ে গেছে। তোমরা কি একমত এটার সাথে? তো E এর ভ্যালু হচ্ছে mgh আর এটা হচ্ছে এটা, এখান থেকে আমাকে T2 বের করতে হবে। তাহলে আসো আমরা ম্যাথটা করে ফেলি। আচ্ছা আমি একটু ওপেন করি। তোমাদের সবারই কি সেম, যে কয়টা পরীক্ষা হয় সবার কি একই রকম হয়েছে নাকি কারো কম বেশি হয়েছে? কোথায় মিস? আর তোমাদের স্কুলে নাকি তোমাদের তো এখন সবার না, একসাথে পরীক্ষা শুরু হয় না? হ্যাঁ হ্যাঁ একসাথে হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চেঞ্জ করলে আর কি একটু ভালো হবে পরীক্ষা পদ্ধতিটা। এটা ভালো না তোমাদের জন্য। আচ্ছা জুলের পরীক্ষা না আবদ্ধ, তাহলে দেখো আমার সাথে সাথে দেখো তোমরা, আবদ্ধনে 5 এর ভেতর T1 দেয়া আছে মানে প্রাথমিক তাপমাত্রা। T1 দেয়া আছে 310 কেলভিন। আমার তো কেলভিনই দরকার, ওরা তোমাকে কেলভিনই দিয়ে দিয়েছে, সো এটা ভালো। 310 কেলভিন। 100 গ্রাম পানি নেওয়া হয়েছে, তাহলে মাস কত? পানির মাস এটা, হ্যাঁ ওয়াটারের জন্য। এটা হচ্ছে 100 গ্রাম। মনে রাখবে এগুলো কিন্তু আমাদের এসআই এককে নিতে হয়, কেজিতে নিতে হবে, এটা কি একটু পরে তোমরা নিবা। এরপর রোলারের সঙ্গে দড়িতে বাঁধা। আচ্ছা এটাও একটা মাছ, কিন্তু এই মাছটা আবার আলাদা, এটা তোমার বের করার জন্য লাগবে। তো এটাকে আমি অন্য কালার দিয়ে লিখি, এটা কি এম প্রাইম লিখি। এটা হচ্ছে যে ভরটা তুমি ঝুলায় দিছো, 50 কেজি ভর তুমি ঝুলায় দিছো এবং সে কতটুকু নিচে নেমে আসছে 3 মিটার। তাহলে এটা হচ্ছে তার উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব, H ইকুয়ালস টু 3 মিটার। আর জি তো জানোই 9.8। তো এখান থেকে বের করবা, যেটার নাম হচ্ছে কি বিভব শক্তি। বিভব শক্তি এখানে কি পেয়েছে? হ্রাস পেয়েছে। কেন? কারণ সেটা নিচে নেমে পড়ছে, বুঝতে পারছো? মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এখান থেকে বের করো হচ্ছে ইকুয়ালস টু কি, এটা বের করো। mgh হবে, সেটা এখানে লিখবা। কত সেটা বের করবা আর কি। আর এখান থেকে QS T2 জানতে হবে তোমার, বুঝেছো? তো তোমাকে বের করতে বলছে T2 ইকুয়ালস টু কত। আর T2 বের করার জন্য আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে ms del T, যেটা এখানে এর সমান। জুলের সাথে জুল আর কি এটা পরীক্ষা করে দেখছি। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা এখান থেকে বের করতে পারি শুরুতে। তোমরা সবাই লিখতে পারো যে ভরটির বিভব শক্তি হ্রাস পায় আমি বাংলা কথাটা লিখলাম না, তাহলে ইকুয়ালস টু বিভব শক্তি হ্রাস পাওয়ার অ্যামাউন্ট ইকুয়ালস টু mgh। কোন এম হবে এখানে? 50 কেজি যেটা, তাহলে এম প্রাইম জিএইচ। সবাই ভ্যালুগুলো বসায় দাও, দেখো কত আসে। ম্যাম 1470। 1470। বাকিদেরও কি এরকম এসেছে? রায়হান এটার একক কি হবে বলো তো? 1470 একক কি হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু। হুম, এটা তো শক্তি, শক্তির একক কি হবে? দেখো 50 আছে, তোমার কথা ঠিক আছে। কিন্তু যে মিটার আরেকটা হবে 50 কেজি। নাই, জি এর একক কি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু। এইচ এর একক কি আবার মিটার, তার মানে এতগুলা মিটার। তার মানে আসলে তুমি যেভাবে বলছো ওভাবে হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। এটাকে একত্রে কি বলে? একটা যৌগিক একক আছে, এটাকে বলে জুল। ঠিক আছে, দেখো বাকিদের এরকম ভ্যালু এসেছে কিনা। 1470 জুল। এটা যেহেতু জুল সায়েন্টিস্ট আবিষ্কার করেছে তাই যেটা বড় হাতের দিতে হয়। ক্লিয়ার রায়হান? জি মিস। আচ্ছা বাকিদের এসেছে? মুনতাহা বলেছে, তুবা?
করতে পেরেছো? আচ্ছা, আশা করি ও করতে পেরেছে। তুবা শুনতে পারলে রেসপন্স করব আমরা। আমি পরেরটাতে যাই। এখন আমরা হচ্ছে এই যে শক্তিটা কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়ে তখন কি হয়? তার বিভব শক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে গতিশক্তিটা আসলে এখানেও বৃদ্ধি পাইছে। ও তার চাকাকে ঘুরাইতেছে। তো চাকা এভাবে ঘুরতেছে, আলোড়ন তৈরি হচ্ছে। সেখানেও কি হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো পানির তাপমাত্রা বা পানির তাপশক্তি, নট তাপমাত্রা, সরি, তাপশক্তি। পানির তাপশক্তিকে যদি আমি কিউ লিখি এখানে, তাহলে ফর্মুলাটা কি? কিউ ইকুয়ালস টু এমএস ডেলটি। এটা তুমি রায়হান আমাদের আগের যে ভিডিওগুলো আছে ওখানে পাবা, হ্যাঁ? আপেক্ষিক তাপ থেকে আমরা কিভাবে ক্যালোরিমিতি থেকে এই ফর্মুলাটা বের করছি। তাহলে এখানে দেখো তোমার কিউ ইকুয়ালস টু এমএস ডেলটি, বা ডেলটি মানে হচ্ছে টি এর পার্থক্য, টি2 মাইনাস টি1 আর কি। তো এখন আমার কাছে এম আছে যেটা পানির ভর, এস আছে যেটা আপেক্ষিক তাপ। আচ্ছা, পানির আপেক্ষিক তাপ তুমি হয়তো জানো না। পানির আপেক্ষিক তাপ কত মুনতাহা বলতে পারবা? ভুলে গেছি না? 4200 মানে 4200। 4200 এককটা কি হবে? জুল পার কেজি পার কেলভিন। পার কেলভিন। ভেরি গুড। ঠিক আছে সাদ, এটা সরি রায়হান, এটা আমাদের মুখস্থ। এই ভ্যালুটা আমাদের মনে মুখস্থ রাখতে হয়, বা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এইটা এখানে বসাচ্ছি। তার মানে আমার কাছে সবগুলো ভ্যালুই আছে। এম আছে, এস আছে, টি1 আছে। কোনটা কোনটা নাই? টি2 নাই আর কিউ নাই। এখন তখন তারা তোমাকে বলবে যে তাপ তো কখনো ধ্বংস হয় না। আপনার যে বিভব শক্তি তো কখনো ধ্বংস হয় না। আপনার যে বিভব শক্তিটা লস হয়েছে বা কমে গেছে, হ্রাস পাইছে, সেটাই এখন কি হিসেবে জমা হয়েছে? পানিতে তাপ শক্তি হিসেবে জমা হয়েছে। তার মানে আপনার ই এর ভ্যালুটাই আসলে কিউ এর ভ্যালু। ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 1470। আর কিউ এর মান কত? কিউ এর মান এমএস টি2 মাইনাস টি1। এখান থেকে তোমাকে টি2 ভ্যালুটা বের করতে হবে। বের করে ফেলো, দেখো সব ভ্যালু দেয়া আছে, তোমার জাস্ট টি2 এর মানটা জানতে হবে। তুবা তুমি কি আছো? তুমি ম্যাথ দিলে খালি মিউট করে রাখো কেন? ম্যাম একটু করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসো ম্যাথটা শুরু করি। তো এখান থেকে আমার কার ভ্যালু লাগবে টি2। তাহলে আমাদের যখনই কোনো কিছুর ভ্যালু লাগে আমরা ওটাকে সবসময় একটা সাইডে নিয়ে যাব। যেমন আমি সাধারণত বাম সাইডে নিয়ে যাই। তাহলে দেখো আমি যদি ওকে বাম সাইডে নিয়ে যাই, টি2 মাইনাস টি1, আমার এমএস টা গুণ অবস্থায় আছে। তাহলে এটা কত হবে? 1470 ডিভাইডেড হয়ে যাবে, তাই না? যেহেতু গুণ আছে আর একটা পাশে গেলে ডিভাইড হয়ে যায়। এটুকু বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, এখন আমি কি করব? এখন আমার তো টি1 ও দরকার নেই, আমার শুধু টি2 দরকার এক পাশে। তো আমি এখন টি2টাকে এক পাশে রেখে দেব। তাহলে আমি টি1 কে ওই পাশে নিয়ে যাই। টি1 এখানে মাইনাস আছে, আমি যদি ডান পাশে নিয়ে যাই কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবার তুমি সবার ভ্যালু বসায় দাও। তোমার 1470, এটা তো উপরেই আছে। এম ছিল মাস, কার মাস? পানির মাস। পানির মাস কত? 100 গ্রাম। এটাকে কেজিতে কত লিখবো? 100 গ্রামকে 0.1। 0.1। ভেরি গুড। 0.1 বা 0.1 কেজি, মানে 1000 দিয়ে ভাগ করছে, তাই তো? আমরা কিন্তু 100 × 10⁻³ এভাবেও ক্যালকুলেট করতে পারি। তো এখানে আমার এম এর ভ্যালু হচ্ছে 0.1 কেজি। সব এসআই এককে থাকতে হবে। ইন্টু 4200 প্লাস টি1 হচ্ছে কত? 310। এবার ক্যালকুলেটর করে ফেলে, ক্যালকুলেশন করে ফেলে। আমিও করে ফেলি। 0। হ্যাঁ মিস, এটাই এসেছে। এটাই এসেছে। ভেরি গুড। বাকিরা? হ্যাঁ, এটাই এসেছে। আচ্ছা, তুবা এখন ঠিক আছে।
আই দাঁড়াও, তুমি আনমিউট হয়েছে। তুমি কোথায় থাকো? আমি তোমাকে কোয়েশ্চেন করলে চলে যাও কোথায়? হুম, ঠিক আছে, এসেছে সবার? একটু রেসপন্স করবো আমরা তুবা, ঠিক আছে ক্লাসে? আচ্ছা, তো পরবর্তীকালে বিজ্ঞানী জুল, ক্লসিয়াস, সাদি কার্নট, কার্নটের সূত্র তোমরা পড়বা এইচএসসিতে। ক্যালভিন তাপগতিবিদ্যাকে এগিয়ে নেন। এদের মাঝে সাদি কার্নটকে তাপগতিবিদ্যার জনক বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট। এই বিজ্ঞানীরা প্রবাহিত পদার্থ হিসেবে তাপের ক্যালোরিক তত্ত্বকে বাতিল করে দিয়ে বলেন যে তাপ হলো শক্তি, কাজ করার ক্ষমতা। তাপগতিবিদ্যার ৩টি সূত্র রয়েছে। এই ৩টি সূত্র তাপশক্তি হিসেবে কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা, এর আগে আসলে আমরা এই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি। আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দেই সেম ভাবে, যে এরকম এরকম ছিল, সেম ভাবে এত হয়েছে, জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্র, এরকম সেম একটা কোয়েশ্চেন যদি আমরা দেই তাহলে দেখি তো কিরকম হয়। এখানে ৩১০ কেলভিন, আমি জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেব। ৩১০ কেলভিন তাপমাত্রা, তো আমি ২৯৮ দিলাম। তাপমাত্রায় ১০০ গ্রাম পানি নেওয়া হলো, ১০০ গ্রামই রাখি। এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাঁধা ৫০ কেজি ভর, এটা হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি তোমাদেরকে, কতটুকু নামাতে হবে। এটাই তোমার দরকার। কত উচ্চতা বা কতটুকু নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে আমি লিখে দিলাম। পানির তাপমাত্রা হবে ৩১০ কেলভিন। আচ্ছা, এত বেশি তো হবে না, তা তো অনেকটুকু নামাইতে হবে। ৩০০ কেলভিন, তাও অনেক নামানো লাগবে দেখবা। তাহলে ৩০০ কেলভিন হবে। বুঝতে পারতেছো? তাহলে কোয়েশ্চেনটা কি, জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতর ২৯৮ কেলভিন তাপমাত্রার ১০০ গ্রাম পানি নেওয়া হলো। এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাঁধা ৫০ কেজি ভর, কত তাপ কত উচ্চতা হবে আর কি, কত উচ্চতা নামানোর ফলে সৃষ্ট আলোড়নের কারণে পানির তাপমাত্রা ৩০০ কেলভিন হবে। কোয়েশ্চেনটা কি বুঝা গেছে? তার মানে তোমাদেরকে আমি এইচ বের করতে বলছি, তোমরা কি পারবা? না পারলে আমরা বলি, আমি তাহলে করে দিব, সমস্যা নাই। নাকি একবার ট্রাই করতে চাও? ট্রাই করি। একবার ট্রাই করে, বাকিরা তোমরা কি কোয়েশ্চেন বুঝছো আমাকে বলো। মিস ম্যাম ট্রাই একটু করে দেখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমরা চাইলে হচ্ছে কিউ বের করে দেন ইতে যাবা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত উচ্চতা নামানোর ফলে সৃষ্ট আলোড়ন। তাহলে তোমাকে বের করতে হবে এইচ ইকুয়ালস টু হোয়াট। তখন যেমন ৩ মিটার নামানো লাগছে, এবার কত মিটার নামাইতে হবে দেখি, বের করো। বেশিক্ষণ সময় নিবা না, ৩৪ বাজে, ৩ মিনিটের মধ্যে বা ৪ মিনিটের মধ্যে হায়েস্ট পারবা। ম্যাম এটা কি 1.71 হবে? 1.71 মিটার? জি এটা তো আমারও করতে হবে। আমি রাখি আর একজনেরটা দেখি, তারপর আমরা করে ফেলবো, ঠিক আছে? 1.71 মিটার। বাকিটা কেমন ভ্যালু এসেছে? ম্যাম করে দেন। করে দিব। আচ্ছা, তুবা কি অবস্থা তোমার? করতে পারছো? জি মিস করে দেন। আচ্ছা, তো আমার মেইনলি এখানে এমএস ডেলটিটা দেয়া আছে, দেখো T2 - T1 সব ভ্যালু দেয়া আছে। তো আমরা জানি কিউ আর ই সমান, তাহলে আমি আগে কিউ এর ভ্যালুটা বের করে ফেলি। তো কিউ এর এম হচ্ছে 100 গ্রাম ছিল, মানে হচ্ছে 0.1 কেজি। এস ছিল 4200, যেটা কিনা তার আপেক্ষিক তাপ, এবং T2টা এবার একটু চেঞ্জ হবে, কত হয়েছে 300 থেকে 298, মানে হচ্ছে 2 বেড়েছে, তাই না? 300 থেকে 298। তাহলে দেখো তোমাদের সবার কিউ এর ভ্যালু কত আসে। 840 জুল পার কেজি। শুধু জুল, এটা কিন্তু শুধু জুল হবে, কেন? কারণ এটা কিউ এর একক। কিউ হচ্ছে তাপ শক্তি, শুধু জুল হবে না, আমি শুধু জুলি দিয়েছি। শুধু জুল হবে। ভেরি গুড, এটা হবে 840, 840। তুবা তোমার এসেছে এটা? করো, এটা না আসলে করে ফেলো।
এবার আসো, আমরা জানি যতটুকু তাপ সেখানে তৈরি হয়েছে সেটা কোত্থেকে আসছে? সেই বিভব শক্তি থেকে। তাহলে কিউ মানেই আসলে ই। আর ই মানে কি? বিভব শক্তির সূত্র কি? এমজিএইচ। তাহলে এমজিএইচ এর ভ্যালু কত? এমজিএইচ এর ভ্যালু 840। 40। কিন্তু কিন্তু এই এম কিন্তু ঝুলানো এমটা, ভরটা সেটা কত? 50 কেজি মনে হয়। জি মিস, তাহলে এখান 50। থেকে আমার ভেরি গুড এইচ বের করতে হবে। তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে? 840 ডিভাইডেড বাই এম এবং জি গুণ, তাই না? তো আমি একবারেই লিখে ফেলি, এম হচ্ছে 50 কেজি এবং জি হচ্ছে 9.8। তাহলে দেখি এটা কত আসে। 50 ইন্টু 9.8, 490, আর তোমার কাছে আছে 840। মনে হচ্ছে তোমারটা ঠিক আছে। ভেরি গুড, 1.71 মিটার। তাহলে কতটুকু নামতে হবে? 1.71। 1.71। তাহলেই আমার ওই পানির তাপমাত্রা 2 কেলভিন বেড়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো কোয়েশ্চেনটা? জাস্ট আমি ঘুরায় দিছি, উল্টাটা দিছি। ঠিক আছে না? এটা পারতে হবে। এরকম কোয়েশ্চেন কিন্তু আসবে, এক্স্যাক্টলি সেম কিন্তু তোমাকে দিবে না, তোমাকে একটু ঘুরায় ঘুরায় দিবে। তো তখন একটু খেয়াল করবা। এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা দেই, এইরকম রিলেটেড কোয়েশ্চেনই দেই, তাহলে দেখি তোমরা পারো কিনা। এটা 298 ক্যালভিনই থাক। আহ আর হচ্ছে বাকিরা একটু ট্রাই করো, দেখো হয় কিনা। হ্যাঁ, মুনতাহা, রায়হান অবশ্যই। তো এখানে আমি 100 গ্রাম পানি না নিয়ে একটু চেঞ্জ করে দেই, এখানে আমি 150 নেই। তাহলে 150 গ্রাম, যাতে তোমাদের ক্যালকুলেশন গুলো তোমরা একটু পারো এর জন্য পানি নেওয়া হলো। ক্যালকুলেটরে ডিরেক্ট সলভ মেথডও কিন্তু আমি শিখাইছি। তুমি যদি রায়হান পুরাতন ভিডিওগুলো দেখো তাহলে দেখবা যে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করে নেই। হ্যাঁ, যে ওকে তুমি জিজ্ঞেস করলে ও তোমাকে ডিরেক্ট অ্যান্সারটা বলে দেবে, এভাবেও সলভ করা শিখিয়েছি। তোমার বাসায় কাজ হচ্ছে এটা তুমি দেখবা যে তুমি বুঝো কিনা, যদি না বুঝো তাহলে আমাকে বলবা। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো এটা হচ্ছে 30 কেজি ভর দিয়ে দিলাম। তো 3 মিটার না, এটাকে একটু চেঞ্জ করে দেয় 5 মিটার। আচ্ছা, 5 মিটার অনেক বেশি হয়ে যায়। আচ্ছা দেই, সমস্যা নেই। তো 5 মিটার নামানো হলো। তো এবার বলো তো পানির তাপমাত্রা বেড়ে কত হবে? কি ক্যালকুলেশন, জাস্ট ভ্যালু আলাদা। এবার T2 বের করব। হ্যাঁ, একটু বের করবা। এটা কিন্তু একই মেথড, আমাকে অ্যান্সার তিনজনই দিবা, তোবাও দিবা। তো তিনজনই সুন্দর করে করো। উত্তর আসছে উত্তর এসেছে কত? এসেছে টিটু? 299.4 কেলভিন। 399। আচ্ছা, 200 299। ও 299 মানে একটু বেড়েছে তাই না? 299.4 4। কেলভিন। আচ্ছা, বাকিদের কি অবস্থা? রায়হান, তোমার বাসা কোথায়? কোথায় থাকো তুমি? ম্যাম, আমি নারিন্দায় থাকি। নারিন্দা, আচ্ছা। তোমাদের স্কুল খোলা নাকি বন্ধ? ম্যাম খুলেছে স্কুল। আচ্ছা, ভেরি গুড। বাকিরা দুজন, আমরা দুজন বসে আছি কই?
আচ্ছা, আমরা একটু আগাতে থাকি, দেখি ওরা কি আনসার দেয় আর তোমারটা ঠিক আছে কিনা চেক করে ফেলি। আমার কাছে যেহেতু এটা করাই আছে আমার জন্য অনেক ইজি হবে, সো ইটা আগে বের করে ফেলি। ই হচ্ছে এমজিএইচ। এমজিএইচ কত হবে? 30 হচ্ছে তার এম, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 5 মিটার। একদম এক্স্যাক্টলি সেম 1470। ঠিক আছে, ডিভাইডেড বাই এম এস প্লাস টি1। টি1টা একটু আলাদা, টি1 হচ্ছে 298, 298 এক্ষেত্রে। আর এটা 0.1 না, আমি এখন কত দিয়েছি? 150। মানে 150 কে তুমি 1000 দিয়ে ডিভাইড করলে যত হবে তত কত আসবে? 0.15 আসবে। এটার সাথে জাস্ট 15, এটাই তোমার অ্যান্সার হবে। যত আসবে তত দেখি কত আসে। 0.15 টাইমস 4200, 630। তো 1470 ভাগ, আমার হাতের কাছে আসলে ক্যালকুলেটর নাই তাই একটু সহজ কঠিন হচ্ছে, প্লাস 298, 300.33। দেখো তো আমি কি কোথাও ভুল করেছি? একটু কাছাকাছি ভ্যালু এসেছে। তোমারও কি এরকম এসেছে রায়হান? তুমি দেখো, তুমি 299 বলেছো, তাহলে তোমার কোথায় একটু প্রবলেম হয়েছে আমি বলবো। এই দুইটা যখন গুণ করতে হয়, এই দুইটা গুণ করলে আসন্ন মান তুমি যদি নাও তাহলে তোমার অ্যান্সার একটু ঝামেলা হবে। যেমন দেখো 0.15, তুমি কি একবারে করেছো নাকি ভাগ ভাগ করে করেছো, যে আগে নিচেরটা তারপর ভাগ করে হরের সাথে এভাবে নো করেছো? ম্যাম, আমি একবারে একবারেই করেছি। করেছো? আমার কি কোনো ভ্যালু ঠিক আছে? দেখো তো তোমারও কি এরকম এসেছে? 1470 ডিভাইডেড বাই 0.15, 4200 এরকম এসেছে? ম্যাম ম্যাম আমারটা 200.33 আসছে। আচ্ছা তাহলে দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, 2 মিনিট একটু হোল্ড করো। আমি মোবাইলেরটা দিয়ে করছি তো তাই হয়তো এরকম হচ্ছে। ম্যাম আমার এটা আসছে। আচ্ছা আমি একটু করে দেই তাহলে। তাহলে এম কত? এমজিএইচ টা আমার সাথে সাথে করো সবাই। এম হচ্ছে 30, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 5 মিটার। আমার কিন্তু 1470ই এসেছে, ই এর ভ্যালু 1470। ঠিক আছে। জি ম্যাম। এম কত? এম হচ্ছে 150, সো 150 কে তুমি ভাগ করবা হচ্ছে 1000 দিয়ে, 0.15 আসা উচিত, সেটা এখানে লিখে দেব। আর হচ্ছে 4020, বাকিগুলো তো শেষ। তাহলে আসো একবারে করে ফেলি। 1470 ডিভাইডেড বাই 0.15 ইন্টু 4200 প্লাস 298, এটা কিন্তু প্লাস হবে 333। এক তোমরা আবার করো, ঠিক আছে তো আমারটা? না ম্যাম আপনারটার সাথে মিলেছে আমারটা। মিলেছে, ভেরি গুড। রায়হান তুমি আরেকবার করো, তুমি হয়তো কোথাও উল্টাপাল্টা ভ্যালু বসাইছো তো এর জন্য। আচ্ছা ম্যাম, আমার পুরা ক্যালকুলেশন ঠিকই ছিল, লাস্টে যা একটু ভুল করে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, ঠিক করে ফেলো। ভুল খুঁজে বের করে এটাই মেইন। তুবা তোমার কি খবর? তুমি কি বলবা কিছু? মিস ক্যালকুলেশনে ভুল হয়েছে। এটা তো মানা যায় না, আবার করো কুইক। একটা ম্যাথ বলে এতক্ষণ লাগে করে আমরা, তাড়াতাড়ি করে ফেলি আমরা। ক্যালকুলেশনের ভুলটাই মেইন। তোমরা যেটা এখন শিখে গেছো, তোমাদের যদি এখন ভুল হয় সেটা সাধারণত ক্যালকুলেশনের ভুল হবে, কারণ তোমরা সূত্র জানো, তোমরা প্রসেস জানো, তাই না? সো ক্যালকুলেশনে ভুল করা যাবে না। আচ্ছা মুমতাহা, ভেরি গুড। এরপরে আসো চলে যাই, আমরা আজকে তাপগতিবিদ্যার 3টা সূত্র মুখস্থ করবো, দ্যাটস ইট। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে, আমরা তাপগতিবিদ্যাকে বলি থার্মোডাইনামিক্স। এই 3টা সূত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার এইচএসসি বলো, হায়ার স্টাডিজ বলো, যেখানেই যাও তোমার এটা লাগবে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে, শক্তিকে তাপ, অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যাবে না। খুবই বেসিক একটা সূত্র, যে আমি আমার শক্তিকে কি করতে পারবো, হয় তাপ শক্তিতে, অভ্যন্তরীণ শক্তিতে কিংবা কাজে তুমি তাকে রূপান্তর করতে পারবা, কিন্তু তাকে তুমি নতুন করে সৃষ্টিও করতে পারবা না, ধ্বংসও করতে পারবা না। এটা আমরা সবাই জানি, তাই না?
এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? যখন শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়, তখন সবসময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এটাকে আসলে কি বলে জানো? অপচয় হয়। যেমন হচ্ছে তুমি মনে করো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কাপড় আয়রন করতেছো। আমরা কাপড় আয়রন করি না? তো মানে কি বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমি তাপ শক্তিতে রূপান্তর করতেছে। তো তোমার কি মনে হয় যতটুকু বিদ্যুৎ শক্তি তুমি ইনপুট দিচ্ছ এক্সাক্টলি পুরা 100% তুমি আসলে তাপ শক্তিটা দিয়ে আয়রন করতে পারতেছো? না। তুমি দেখবা যখন আয়রন করো তার আশেপাশে যদি তোমরা বসে থাকো তোমাদের অনেক গরম লাগবে না? কারণ হচ্ছে তাপ শক্তিটা বাইরেও একটু অপচয় হচ্ছে। পুরাটাই কিন্তু তুমি আয়রন বা কাপড় ইস্ত্রি করতে ব্যবহার করতে পারতেছো না। তো এরকম একটা ভ্যালু তোমার থেকে যাবে যেটা আমি কখনোই ব্যবহার করতে পারবো না। নষ্ট হয়ে যাবে বা অপচয় হয়ে যাবে। সো শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে নেয়ার সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কি? পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। পরম শূন্য তাপমাত্রা কত? কেউ কি আমাকে বলতে পারবে? পরম শূন্য তাপমাত্রা কত? কেউ কি জানে? বললে ভালো হইতো। আচ্ছা, সমস্যা নেই, এটা তোমাদের জানার কথাও না। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। তাহলে আমি একটু লিখে দেই তোমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওই যে তাপমাত্রা যখন করেছিলাম তখন হয়তো এটা নিয়ে একটু পড়াশোনা করেছি যে মানে থার্মোমিটার। ম্যাম কোনো বস্তুরই তাপমাত্রা 0 কেলভিন হবে না। হবে না। এখন তুমি বলতে পারবে এটা কেন হবে না? হইতেই পারে। এখনই আমি এক্সপ্লেইন করতেছি কেন হবে না। তাহলে পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। তার মানে 0 কেলভিন। এটা দেখে মনে হচ্ছে ওকে লিখছে। আচ্ছা এটা হচ্ছে 0 কেলভিন। কেউ কি আমাকে বলতে পারবে এটা ডিগ্রি সেলসিয়াসে কত? ওয়ান হান্ড্রেড। না 100 না। যেমন আমি যদি তোমাকে বলি যে 25 ডিগ্রি সেলসিয়াস এটা কেলভিনে কত? কিভাবে বের করো? 300। মনে আছে? ভুলে গেছে না? এটার সাথে 273 273.15 আর কি। তো আমি প্রতিবার 1.5 বলবো না, সাধারণত আমরা 273 যোগ করি, তাহলে তাই না? এরকম করি না? জি। হুম। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে তোমার 298 কেলভিন হবে। ক্লিয়ার? তার মানে আমি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে গেলে তার সাথে 273 অ্যাড করি। তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে গেলে 273 মাইনাস করব। তাহলে 0 থেকে 273 মাইনাস করলে কত হবে? মাইনাস, -273। ভেরি গুড, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন তোমরা যদি বলো যে আপু কেন পৌঁছানো সম্ভব না, এটা অনেক বড় একটা পড়াশোনা। কিন্তু আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে কি হবে? আমি যখন একটা গ্রাফ আঁকবো সেই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আমি ভি নিব, হ্যাঁ, মানে আয়তন নিব কোন একটা বস্তুর, অবশ্যই গ্যাসীয় বস্তু ধরো। আর এই অক্ষ বরাবর আমি তাপমাত্রা নিব। তোমরা কি জানো তাপমাত্রা বাড়ালে বস্তুর আয়তন বাড়তে থাকে? ঠিক আছে, তুমি যত তাপমাত্রা বাড়াবা তার আয়তন বাড়বে। আয়তনের প্রসারণ পড়েছো না? তাপমাত্রার কারণে আয়তনের প্রসারণ হয়। যেমন তোমার যদি কোনো একটা দরজা, কাঠের দরজা থাকে, দেখবে ঠিক মতো লাগতেছে না, হ্যাঁ, একদম শক্ত হয়ে আছে, ঠিক মতো দরজাটা সিটকানে লাগানো যাচ্ছে না। তুমি শীতকালে যাবা, দেখবা কেউ ছোট হয়ে গেছে, এখন আবার সিটকানে অনেক সুন্দর করে লাগানো যায়। তার মানে গরমে আয়তনের প্রসারণ হয়। তুমি পানি যদি গরম করো তুমি দেখবা যে যতটুকু পানি নিয়েছো তার থেকে লেভেল একটু বেড়ে গেছে। বুঝছো? তো এক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা বাড়ালে এখন কোনো বস্তুর আয়তন কি 0 হতে পারে? না বলো। মিস। না, তো কোনো একটা বস্তুর মিনিমাম কোনো একটা আয়তন থাকে, ধরো তার আয়তন হচ্ছে এখানে, ধরো এটার ভ্যালু হচ্ছে 20 মিটার কিউব সাপোজ। তো আমরা বলছি যে তুমি টি যত বাড়াবা তার আয়তন তত বাড়তে থাকবে। তাহলে দেখো তো আমার গ্রাফটা এরকম হবে না দেখতে? টি বাড়তেছে তার আয়তনও বাড়তেছে,
ঠিক আছে? যেমন গ্যাসের বেলুন কিন্তু তুমি জানো আয়তন বাড়াইলে তাপমাত্রা বাড়াইলে সেও বাড়ে। তোমরা অনেক সময় দেখবা গ্যাস সিলিন্ডার বার্স্ট হয়, তাই না? কোনো সমস্যা নাই সিলিন্ডারে, তাও কি বার্স্ট হতে পারে? হ্যাঁ, হইতেই পারে। যখন দেখবা কোথাও আগুন লাগে, কোনো গাড়িতে যদি আগুন দিয়ে দেয়, তো সেই গাড়িতে কি আছে? সিলিন্ডার আছে। তো সেই সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ভিতরের গ্যাসটাও বেড়ে যায়, আয়তন বেড়ে যায়। তখন সেই সিলিন্ডারটা বার্স্ট হয়ে ফেটে যায়। ঠিক আছে? তো এখন আমরা জানি তাপমাত্রা বাড়ালে তার আয়তন বাড়ে। তাহলে তাপমাত্রা কমালে তার আয়তন কমে যাবে না? তাইলে হ্যাঁ। তত্ত্বীয়ভাবে মানে থিওরিটিক্যালি আমি যদি এখন তাপমাত্রা কমাইতে থাকি, তাহলে দেখো তো V এর তাপমাত্রা যদি আমি কমাইতে থাকি, সে যাচ্ছে পিছনের দিকে যাচ্ছে। এতই কমায় দিলাম তাপমাত্রা যে আমার V কত হয়ে গেল? এখানে V এর ভ্যালু কত? Y অক্ষের ভ্যালু কত? এটা হচ্ছে y 0। অক্ষের 0 20 থেকে শুরু হয়েছে, সে 0 তে নেমে আসছে। এখানে x অক্ষের ভ্যালু কত জানো? -273। তাহলে আমি তাপমাত্রা কমাইতে এমন একটা তাপমাত্রায় পৌঁছাইলাম, যেই তাপমাত্রায় কোনো একটা আয়তনের কোনো একটা বস্তুর আয়তন 0 হয়ে যায়। এটা কি সম্ভব? তোমরা বলো। মানে হচ্ছে আমার কাছে যদি একটা বস্তু থাকে, আমি যদি -273 এ নিয়ে যাই, বস্তুটা ভ্যানিশ হয়ে যাবে। এটাই বুঝাচ্ছে না? আয়তন 0 হয়ে যাবে। তো এটা কখনোই সম্ভব না। এটা হচ্ছে তত্ত্বীয়ভাবে সম্ভব। মানে থিওরিটিক্যালি। এই যে একটা বিজ্ঞানী বলছে তার কথা অনুযায়ী সম্ভব। ক্লিয়ার? জি ম্যাম মিস। হ্যাঁ, লিকুইড নাইট্রোজেনের তো এত হ্যাঁ। মানে হচ্ছে মানে একদম হ্যাঁ, একদম 0 হয়ে যাবে। সো এটা তত্ত্বীয়ভাবে সম্ভব। কিন্তু থিওরিটিক্যাল মানে প্র্যাকটিক্যালি কখনো পসিবল না। যেই তাপমাত্রায় তত্ত্বীয়ভাবে কোনো বস্তুর আয়তন 0 হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সেটা ডিগ্রি সেলসিয়াসে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটাকেই আমরা কেলভিন স্কেলে 0 ধরে কেলভিন স্কেলটা বানিয়েছি। তাহলে কেলভিন স্কেলে এই ভ্যালুটার মান হচ্ছে 0 কেলভিন। তাই কেলভিনের করার সময় আমি সবকিছুর সাথে 273 যোগ করে দেই। ঠিক আছে? তাহলে পরম শূন্য তাপমাত্রা পৌঁছানো প্র্যাকটিক্যালি সম্ভব না। কিন্তু অবশ্যই তুমি তো তাপমাত্রা কমায় ফ্রিজিং করে ওই যে ও যেমন বলল লিকুইড নাইট্রোজেন অবশ্যই করা যায়। কিন্তু এটা প্র্যাকটিক্যালি কখনো সম্ভব হয় না। হয়তো অন্যান্য কোনো কারণ হতে পারে, অন্যান্য কোনো ফ্যাক্টর থাকতে পারে। কখনো একটা জিনিস ভ্যানিশ হয়ে যাবে। এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা মানে ভাবতেও পারি না, তাই না? ক্লিয়ার? জি মিস। আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড। এরপরে চলে আসুন আমরা আমাদের মেইনলি আর কি এটা শেষ। তাপগতিবিদ্যার ৩টি সূত্র প্রকাশ করার পর বিজ্ঞানীরা আরো একটি সূত্রকে তারা আরো একটি বিষয়কে সূত্র হিসেবে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। সূত্রটির গুরুত্বের কারণে সেটিকে সবার আগে স্থান দেওয়ার জন্য এটিকে তাপগতিবিদ্যার ০তম সূত্র বলা হয়। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার যেমন ৩টা সূত্র আছে, তাপগতিবিদ্যার ০তম সূত্রও আছে। মানে হচ্ছে জিরো রুলস যেটা বা 0। তো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র তুমি যেমন শিখেছো এরকম হচ্ছে ০তম সূত্র। ক্লিয়ার? তো ০তম সূত্রটা কি? এটাকে সবার আগে যেহেতু স্থান দেওয়া হয়েছে, তো ০তম সূত্রটাকে বলা হচ্ছে দুটি সিস্টেম। যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। কি বললো এটা? বলছে যদি দুইটা সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। এই ০তম সূত্রের ভিত্তিতেই কিন্তু আমরা থার্মোমিটার তৈরি করে থাকি। এখানে সিস্টেম বলতে অনেক কিছু বোঝায়। আমরা তাপগতিবিদ্যার কিছু মডেল দেখবো। তো সেই মডেল অনুযায়ী ধরো তুমি এমন একটা সিস্টেম নিলা যেখানে তোমার তাপমাত্রাটা ফিক্সড, বাইরে থেকেও কেউ তোমাকে ইন্টারফেয়ার করছে না, ভিতর থেকেও করছে না। সেটার সাথে আরেকটাকে যদি কানেক্ট করো, এই দুইটা যদি তৃতীয় একটা সিস্টেমের সাথে কানেক্ট থাকে, তাহলে তারা তোমাকে বলেছে এই দুইটার তাপমাত্রা সেম হবে। মানে তারা তিনজনের মধ্যে তাপের আদান প্রদান এমন ভাবে হবে যাতে তাদের তাপমাত্রা একই থাকবে।
তাই না? আমরা যেমন গরম পানির বালতিতে ঠান্ডা পানি ঢালতে থাকি এমন সময় পর্যন্ত ঢালতে থাকি যখন ২ টা তাপমাত্রা প্রায় কাছাকাছি চলে আসে, তাই তো? আমরা ঢালতে থাকি না, ওরাই হচ্ছে তাপের আদান-প্রদান করতে থাকে, রাইট? জি। আচ্ছা, তাহলে আমাকে তুবা বলবা। ১ম সূত্রটা কি ছিল তাপগতিবিদ্যার? মনে আছে তুবা? জি মিস। শক্তিকে বলো, তাপ দেখেই বলা অপরিবর্তনীয় দরকার নেই। শক্তি হুম, কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব। কিন্তু তাকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যাবে না। ভেরি গুড। মুনতাহা আমাকে বলো ২য় সূত্রটা কি ছিল? শক্তিকে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। অযোগ্য হয়ে যায়। রায়হান আমাকে ০তম সূত্র বলবা। ৩য়টা অনেক সহজ। পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব না। তাহলে ০তম সূত্রটা কি তাপগতিবিদ্যার? ম্যাম বুঝিনি, একটু আরেকবার বলবেন? আমাকে তাপগতিবিদ্যার ০তম সূত্রের বিবৃতিটা বলতে পারবা? ওখানে কি বলা হয়েছে? বলা যাবে? কি বলা হয়েছে? আসো আরেকবার পড়ি, ভুলে গেলে। যদি ২ টি সিস্টেম ৩য় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে তাহলে ১ম ২ টি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। ঠিক আছে, মানে তুমি সবাইকে কানেক্ট করলে সবাই একই তাপমাত্রায় কানেক্ট হবে। ক্লিয়ার? আমি তোমাদেরকে আমি এখন একটু তোমাদেরকে আগে এটা দেখাই। তোমাদের বাসায় কাজ আমি আগেই বলেছি ৩ জনকেই। সেটা হচ্ছে তাপমাত্রা এবং তাপের লেকচার গুলা দেখবা। মুনতাহা তুবা ক্লাস করেছো। তোমাদের যদি দরকার হয় তোমরাও চেয়ে দেখবা। আর রায়হান তুমি একটু কষ্ট করে দেখে নিবা। আমি ওখানে অনেক কিছু পড়িয়েছি। কিভাবে থার্মোমিটার এর ফর্মুলা গুলা তৈরি করা হইছে, কিভাবে ক্যালকুলেটর দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। এই জিনিসগুলো একটু দেখবা। এটা তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখে আসবা। আমরা এখন শুরু করব। আচ্ছা তোমরা অধ্যায় ১ এটা কি পড়েছো ঠিকমতো? এটা কিন্তু আমার সারা জীবন লাগবে। মানে পরের চ্যাপ্টার গুলো পড়ার সময় বারবার লাগবে। এটাতেই কিন্তু তোমাদের ছিল যে বিভব শক্তি ইকুয়ালস টু mgh। তোমরা তো আজকে কেউ মনেই নাই তোমাদের। শক্তিতে ছিল। জি এটা কি মিস। তোমাদেরকে পড়ানো লাগবে? নাকি আমি অধ্যায় ৩ এ চলে যাব সিরিয়ালে? অধ্যায় ৩ এ যান। আর না, ওই ফিজিক্সের আমরা 3-এ চ্যাপ্টার যাই। আচ্ছা ঠিক আছে। কারণ আমরা একটু পিছিয়ে আছি, তাই না? আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার 3 তে যাই তোমাদের সম্মতিক্রমে। তো তোমরা বাসায় ওটা একটু দেখো। আস্তে, আস্তে এখন যেহেতু আমি একটা পড়া দিছি ওটা আগে শেষ করো। তোমাদের মাঝে যখন টাইম থাকে তখন বসে, বসে ওই চ্যাপ্টারটা একটু দেখবা। কোনটা নিয়ে সমস্যা হলে বেগ বা হচ্ছে শক্তি আমাকে আস্ক করবা, আমি হেল্প করব। আচ্ছা আমরা আজকে পড়বো খুব মজার একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের এই চ্যাপ্টারটা খুব ইম্পোর্টেন্ট কারণ আমরা রিয়েলিটিতে এখানেই পাবো যে এখন কি হচ্ছে পদার্থবিজ্ঞানে। এতদিন যা পড়াশোনা করছে এগুলো অনেক বছর আগের। আমাদের দাদা নানিরাও এগুলো পড়ছে। কিন্তু এখন এগুলো একটু নতুন পড়াশোনা। ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তের প্রায় ১৭৫ মিটার নিচে ২৭ কিলোমিটার পরিধির একটি সুড়ঙ্গের মধ্যে স্থাপিত লার্জ হ্যাড্রন কলাইডার এই যন্ত্রের সাহায্যে কণা পদার্থবিদ্যার বিভিন্ন তত্ত্বের পরীক্ষা-নিরীক্ষার দারুণ সুযোগ তৈরি হয়েছে। বুঝতে পারতেছো কত নিচে? এত নিচে নামলে কিন্তু অনেক সময় আমাদের কানে প্রবলেম হয় দেখবা। তোমরা যখন প্লেনে ওঠো, ফ্লাইট করো কখনো, তখন দেখবে যে অনেক উপরে উঠলেও তোমার কানে সমস্যা হয়, আবার অনেক নিচে নামলেও তোমার কানে সমস্যা হয়। অনেক সময় আমরা হেডফোনস ইউজ করি এরকম। আচ্ছা, তো আসো আধুনিক ম্যাম পদার্থবিজ্ঞান মেইনলি কোলাইডার হ্যাঁ, বলো। দিয়ে কি করে, কাজটা আচ্ছা, কি? উ আচ্ছা কোলাইডার দিয়ে মেইনলি আমার কাজ হচ্ছে আমি কলিশন করতে পারি। মানে একটার সাথে আরেকটার ধাক্কা দিতে পারি। কিন্তু এই কলাইডার নরমাল কোনো কলাইডার না। এটা হচ্ছে স্থাপিত হচ্ছে লার্জ হেড্রন কলাইডার। তো হেড্রন কলাইডার গুলা একটু ডিফারেন্ট বা একটু মডার্ন। তুমি তো কলাইডার যেকোনোটাই হতে পারে, তাই না? এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট পৃথিবীর এবং এটা সবচেয়ে হাইয়েস্ট এনার্জি পার্টিকেল কলাইডার। মানে হচ্ছে তুমি এখানে যে কণাগুলার মধ্যে কলাইড করবা মানে সংঘর্ষ করবা, কলাইডার মানে সে সংঘর্ষ করা, তাই না? সেই কণাগুলা সবচেয়ে বেশি এনার্জি থাকবে। মানে অনেক এনার্জি নিয়ে আরেকজনকে ধাক্কা দিবে। এটাকেই বলা হয় লার্জ hadron কলাইডার। এটা অবশ্যই আরো কঠিন বা আরেকটু এটার মেকানিক্স আরেকটু ডিফারেন্ট, একটু কমপ্লেক্স একটা লেআউট আছে। এখানে সাধারণত আমি প্রোটন ব্যবহার করি, হেভি আয়ন ব্যবহার করি।
তো তুমি যদি নরমাল কোনো কলাইডারের সাথে ওকে কম্পেয়ার করতে যাও, এটা জাস্ট একটাই পার্থক্য, ওর অনেক বেশি কি থাকবে, এনার্জি থাকবে। ও অনেক বেশি এনার্জি নিয়ে তোমাকে ধাক্কা দিতে পারবে, মানে ২ জন ধাক্কা দিবে। এখন তুমি বলতে পারো এটাতে আমি দেখবোটা কি? অন্য কোনো পার্টিকেলস আসছে কিনা, কোনো এক্সপেরিমেন্টস করা যায় কিনা। তারপরে হচ্ছে সাধারণত আমরা ক্রস সেকশনাল এরিয়া বা এগুলা সরি মানে বিভিন্ন আয়নের এক্সিলারেশন বা এক্সিলারেটেড কোনো আয়নস, প্রোটনস, তাদের আরো কিন্তু পার্টিকেলস আছে, তাই না? সো হিগস বোসন কণা, এদের নাম শুনেছো? বোসন কণা, হিগস বোসন কণা। তো এদের মধ্যে কিছু থিওরি আছে, সেগুলো আমি এখান থেকে সার্চ করতেছি। কেন? কারণ আমরা এতদিন শুধু থিওরিটিক্যালি পড়েছি, যেমন বোসন কণা কে আবিষ্কার করেছে, তারপরে হচ্ছে বিভিন্ন কণা, তারপর কোয়াড্রন, তাই না? এইসবের নাম তুমি হয়তো শুনেছো, বোসন পার্টিকেল। তো হিগস বোসন পার্টিকেল বলা হয় আর কি। তো হিগস বোসন পার্টিকেল এগুলো আমরা এতদিন পড়েছি। তো এখন এই ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো আমি রিয়েল লাইফে কলিশন করে দেখবো যে আসলে কি হয়। বুঝতে পেরেছো? হিগস বোসন পার্টিকেল পিটার হিগস একজন ছিল, উনি আবিষ্কার করেছিল। ওটাকে আমরা বোসন কণাও বলি বাংলায়। ঠিক আছে, অ্যান্সার পেয়েছো। এটা দিয়ে আমি সাধারণত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করব। যেমন তুমি যে বলো ইলেকট্রন এই কাজ করতে পারে, যেমন আমি যদি কোনো নিউক্লিয়াসকে ধাক্কা দেই সেখান থেকে আলফা কণা বের হয়, তারপর হচ্ছে বিটা রে বের হয়, এগুলো শিখেছো না বা নাম শুনেছি না? এরকম বিভিন্ন হ্যাঁ পরীক্ষা ম্যাম, নিরীক্ষা নাম শুনেছি। নিয়ে, হ্যাঁ এগুলো আমরা এখান থেকে করতে পারবো। এটা অনেক বড়, হ্যাঁ প্রায় ২৭ কিলোমিটার, বললোই তো ২৭ কিলোমিটার পরিধি নিয়ে এটা তৈরি। তাহলে এটার বিশেষত্ব এটাই, এটা অনেক হাইয়েস্ট এনার্জি নিয়ে কাজ করে, যেটা তোমার পরিধিটা বাড়াইছে, তোমার রিসার্চের পরিধি বাড়াইছে। তুমি এখন ফিজিক্সের নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা এখানে করতে পারবা। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের একটু আইডিয়া নিব। হ্যাঁ, এটার জিস্টটা কি? তোমার 9-10 শেষ করবা তোমরা, তোমরা কলেজে উঠবা, কলেজেও তোমার আধুনিক পদার্থবিজ্ঞান আছে এবং একই টপিকস। তুমি ধরো কেউ একজন ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছো, হায়ার স্টাডিজ, সেও দেখবা যে তার কাছে এই আধুনিক পদার্থবিজ্ঞানই আছে। এখন আর তোমার ওই নিউটনের পড়াশোনা খুব একটা নাই, অবশ্যই আছে কিন্তু এটা এতটা গুরুত্ব না। এখন গুরুত্ব কি? এখন গুরুত্ব হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, এখন গুরুত্ব হচ্ছে রিলেটিভিটি, এখন গুরুত্ব হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড মডেলের পার্টিকেল থিওরি বা কণাবিদ্যা। তার মানে এটা আমরা যে আগে পড়াশোনা করতাম যেগুলো, এই যে আলো বা এগুলো অবশ্যই তোমার কাজে লাগবে, এমন না যে কাজে লাগবে না। কিন্তু সেই ফিজিক্সটাকে বলা হয়তো ক্লাসিক্যাল ফিজিক্স। আর এখন যে ফিজিক্সটা পৃথিবীতে চলতেছে বা তুমি দেখবা যে নোবেল প্রাইজ পাচ্ছে যেগুলোর উপর, মেইনলি গবেষণা বেশি হচ্ছে যেগুলোর উপর, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। হ্যাঁ, তো ফার্স্টে আমরা আজকে দেখব হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স কে করেছিল, কার অবদান বেশি, এগুলো নিয়ে আমরা মেনলি পড়াশোনা করব। তোমরা কি কোয়ান্টাম নাম্বার এই নামটা কখনো শুনেছো? শুনেছি। ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার থাকে, আচ্ছা এগুলো একটু বড় ক্লাস পড়াশোনা। ভালো হয়েছে এটা তোমাদের এই ক্লাসে দিয়েছে, আগে 9-10 এটা ছিল না। গত শতকের প্রথম দিকে পৃথিবীর বড় বড় পদার্থবিজ্ঞানীরা কিছুতেই একটা হিসাব মেলাতে পারছিলেন না। উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিকিরণ হয় সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এক টুকরা লোহাকে উত্তপ্ত করা হলে সেটা কিন্তু গনগনে লাল হয়, আরো বেশি হলে সেটা আস্তে আস্তে নীলাভ হতে শুরু করে। উত্তপ্ত বস্তুর বিকিরিত আলোর তীব্রতার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা সম্পর্ক আছে সেটা সবাই জানতেন। বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর জন্য একটি সূত্র দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যে আলো তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন, আবার আরেকটি সূত্র দিয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু একটি সূত্র দিয়ে উত্তপ্ত বস্তুর জন্য বিকিরিত সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলেন না। তাহলে বুঝো, তুমি মাত্র শিখলা যে হ্যাঁ আমরা জানি পদার্থ উত্তপ্ত হলে বা তাপের সাথে তার একটা কালারের মিল আছে, তাই না? যেমন হিট দিলে লাল হয়, মনে রাখবা লাল যে কালারটা, এটার তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি নাকি সবচেয়ে কম? আমরা বেনিয়া সহ কলা দেখি, তাই না? মানে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, ৭টা রং আছে না আমরা দেখতে পাই ভিজিবল লাইটস এর মধ্যে, হ্যাঁ দৃশ্যমান আলো। এর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ল্যামডা বলা হয়। লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে তুমি কোনো একটা বস্তুকে হিট করলা, সেটা নীল হইলো, নীল কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম। এটার জন্য একটা সূত্র। কোনো একটা বস্তু লাল হইলো, সেটার জন্য আরেকটা সূত্র। তো তখন বিজ্ঞানীরা চিন্তা করতেছে, ধুর এরকম ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য, বড় তরঙ্গ দৈর্ঘ্য এভাবে আর করা যাচ্ছে না। সবগুলোর জন্য কি একটা সূত্র সম্ভব? স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তি অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক অন্যভাবে চিন্তা করেন। তিনি শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন বা ডিসক্রিট হিসেবে বিবেচনা করলেন। অর্থাৎ তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছে তত ছোট অংশে বিভাজিত করা যাবে না। এর একটি ক্ষুদ্রতম কণা আছে। কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা। হ্যাঁ, তার মানে তারা চিন্তা করলো এটা একটা ওয়েভের মতো, কন্টিনিউয়াস, যাচ্ছে 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 এরকম। কিন্তু ম্যাক্স প্লাঙ্ক বলল না, এটা অবিচ্ছিন্ন না, এটা হচ্ছে বিচ্ছিন্ন, ডিসক্রিট। যেমন আমি একটা বিল্ডিং কে ভাঙলে সবচেয়ে ছোট কণা হিসেবে ইট পাবো, তাই না? এরকম আলোরও অনেকগুলা ছোট কণা আছে, যেগুলো অনেকগুলা মিলে অনেকগুলা আলো হয়, অল্প নিলে অল্প আলো হয়। তাহলে কম সংখ্যক আলো কণা মানে কম আলো, বেশি সংখ্যক আলো কণা মানে বেশি আলো। তখন চমৎকারভাবে একটি সূত্র দিয়ে উত্তপ্ত বস্তু হতে ছোট থেকে বড় সব তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য শক্তির তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হলো। সেই বিচ্ছিন্ন শক্তির কণাকে বলা হলো শক্তির কোয়ান্টা। তাহলে এই যে বিচ্ছিন্ন শক্তিটা, সেটাকে আমি বলতেছি কণাটাকে শক্তির কোয়ান্টা। এবং ধীরে ধীরে নতুন বিজ্ঞানের জন্ম হলো, সেটি হলো কোয়ান্টাম মেকানিক্স। ম্যাক্স প্লাঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানীরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুবরাশিটির নাম রেখেছেন প্লাঙ্ক ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 6.634 × 10⁻³ জুল সেকেন্ড। এটাও তোমাদের ক্যালকুলেটরে আছে। এবং একে আমি প্রকাশ করি হচ্ছে এইচ দিয়ে। এটা তোমরা অনেক পাবা, ইভেন এগুলার হয়তো দিবসও আছে, যেমন পাই একটা সংখ্যা না, পাই দিবস কিন্তু আছে। তো প্লাঙ্কের এই ধ্রুবকটা অনেক অনেক পরিচিত, সবাই অনেক সম্মানের সাথে এটাকে নেয় এবং সবাই এটা অনেক বেশি ব্যবহারও করে। শক্তির ক্ষেত্রে তো সবাই ব্যবহার করতেছে। তো সেইখান থেকে আমরা এই ধ্রুবকটার নাম মনে রাখবো, সেটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এইচ। এইচ এর ভ্যালু হচ্ছে 6.634 × 10⁻³ ঠিক আছে। তো এগুলা কিভাবে এসেছে? মানুষের চোখ যথেষ্ট সংবেদী। ধারণা করা হয় যদি মানুষের চোখ আরো 10 গুণ বেশি সংবেদী হতো, তাহলে আমরা খালি চোখে আলোর বিচ্ছিন্ন শক্তি কোয়ান্টা দেখতে পেতাম। অর্থাৎ তুমি যদি অন্ধকার ঘরে বসে থাকতে, খুব ধীরে ধীরে একটি নির্দিষ্ট তরঙ্গের আলোর তীব্রতা কমিয়ে আনা হতো, তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলো অবিচ্ছিন্ন ভাবে আসছে না, বিচ্ছিন্ন আলোর বিচ্ছুরণ বা কণা হিসেবে আসছে। এই কণাগুলোর সবকটি বিচ্ছুরণের তীব্রতা সমান হবে। তবে আলোর তীব্রতা যতই কমিয়ে আনা হতো, কণাগুলোর সংখ্যা ততই কমে আসতো। তাহলে আগে ওরা চিন্তা করতো এটা একটা তরঙ্গের মতো, এখন ওরা চিন্তা করতেছে এটা একটা কণার মতো। তো অনেকগুলা কণা আসলে আলোর তীব্রতা বেশি হবে, কণার পরিমাণ কম হয়ে গেলে আলোটা একটু কম আলো হবে। তো এইটুকুই জাস্ট আমরা আজকে একটু জানলাম। এর পরের টপিকটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বৈততা। মানে আলোর দুইটা ধর্মই আছে, সে কণাও হতে পারে, সে তরঙ্গও হতে পারে। নাহলে তরঙ্গ দৈর্ঘ্য আসছে কোত্থেকে? ঠিক আছে। তো তোমাদের বাসায় কাজ হচ্ছে কিছুই না, ওই তাপের চ্যাপ্টারটা পড়বা আর এইটুকু পড়বা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ তাপটা তোমাদেরকে করতে দিব কিছু কোয়েশ্চেন। ওকে, বুঝেছো? তোমাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করি।